দাঁড়িয়ে থাকতে থাকতে কথার মেজাজটা বিগড়ে যাচ্ছে। স্কুল ছুটি হওয়ার পর এই গরমে রোদের মধ্যে মেয়েটা দাঁড়িয়ে আছে, আর ওনার কোনো খোঁজ খবর নেই। এমনি তো রোজ এসে এখানে দাঁড়িয়ে থাকতে পারে, প্রায় 1 ঘন্টা হয়ে এলো, তার কোনো খোঁজ নেই। আর দাঁড়িয়ে থাকলে কথার বাড়িতে হয়তো চিন্তা করবে, তাই আর দাঁড়িয়ে না থেকে মনের মধ্যে একটা চাপ ও অভিমান নিয়েই বাড়িতে চলে গেল কথা। হয়তো ভালোবাসার একটা অংশ অভিমান, তাই নিজের অজান্তেই কথার মনে অভিমান চলে এসেছে। পরের দিন আজ কথার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে আছে ইভান। কথা দূর থেকেই ইভানকে দেখে দাঁড়িয়ে গেল। আজ কত সুন্দর দাঁড়িয়ে আছে, কাল কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো খোঁজ খবরই ছিল না। কোনো কথাই বলবো না আমি ওনার সাথে। কথা অন্যদিকে মুখ ঘুরিয়ে হনহন করে ইভানের সামনে হেঁটে যাচ্ছে। এই রাস্তায় যে ইভান নামক কোনো ব্যক্তি আছে সেটাই বোঝা যাচ্ছে না কথাকে দেখে। কথা, এই কথা, এভাবে চলে যাচ্ছ কেন? কথা কোনো কথা না বলেই চলে গেল। যা বাবা, চলে গেল। এমনভাবে চলে গেল যেন আমাকে দেখতেই পাইনি। হঠাৎ করে হলোটা কি? স্কুল থেকে ফেরার পথে আবার কথার সাথে ইভানের দেখা। এবারও কথা কোনো কথাই বলছে না, চুপচাপ চলে যাচ্ছে। ইভান এত কথার সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথা চুপচাপ চলে গেল। এবার ইভানের সাথে রাজীবও দাঁড়ানো ছিল। ইভান, ভাবি মনে হয় কোনো কারণে রাগ করছে। কিন্তু আমি তো কিছুই করিনি। ইনফ্যাক্ট কাল তো এখানেও আসেনি, তাহলে রাগ কেন করবে? আমি কি করে জানবো, তবে ভাবিকে দেখে মনে হচ্ছে তোর উপর রাগ করেছে। এই মেয়ে মানুষ তো বড্ড অদ্ভুত। কিন্তু এখন কি করব? এখন ভাবির রাগ ভাঙাতে হবে। কিন্তু কিভাবে? আরে তুই সিনেমা দেখিস না যেভাবে? ইভান রাস্তায় দাঁড়িয়ে আছে কথার অপেক্ষায়। ওই দিক থেকে কথা বেনুনি ধরে হেলতে দুলতে আসছিল, কিন্তু ইভানের সামনে দাঁড়িয়ে শটান হয়ে দাঁড়িয়ে গেল। তারপর ইভানের দিকে তাকিয়ে আবার হাঁটা শুরু করলো। ইভান পিছন থেকে কথার হাত ধরে আটকে দিল। কথা অগ্নিচক্ষু নিয়ে হাতের দিকে তাকাতেই ইভান একটা ঢোক গিলে কথার হাতটা ছেড়ে দিল। সরি, আমি হাত ধরতে চাইনি, কিন্তু তুমি তো আমার কথা না শুনেই চলে যাচ্ছিলে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা নেই আপনার সাথে। কেন? আচ্ছা, আমি করেছিটা কি যার জন্য এত রাগ আমার উপর? আমি কারো উপর কোনো রাগ করিনি। পথ ছাড়ুন, আমি বাড়ি যেতে হবে। কেন রাগ করছো? না বললে পথ ছাড়বো না। পরশু দিন আসেননি কেন? সেদিন আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষা করেছি জানেন? ইভান অবাক হয়ে বলল, তুমি আমার জন্য অপেক্ষা করেছো? সত্যি? তা নয়তো কি। ইস, আমার যে খুশি খুশি লাগছে না। বলে কথাকে জড়িয়ে ধরার জন্য হাত দুটো বাড়িয়ে দিল। কথা ইভানের 2 হাত বাড়াতে দেখেই অগ্নি দৃষ্টিতে ইভানের দিকে তাকাতেই ইভান একটা ঢোক গেলে হাত দুটো আবার গুটিয়ে নিল। সরি, আসলে বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম তো। কথা একটা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। কথা আর ইভানদের শিক্ষা সফরে নেওয়া হবে। 2 দিনের ভ্রমণ কক্সবাজার। 3টা বাস ভাড়া করা হয়েছে। কথাও যাবে, যদিও ওর সাথে কবির রয়েছে। নিজেদের বাসে উঠে বসে আছে, কিন্তু ওর চোখ দুটো বাহিরে একজনকে খুঁজতে ব্যস্ত। সে কখন থেকে সিটে বসে জানালা থেকে বাহিরে উকি মারছে, কিন্তু কোথাও ইভানকে দেখা যাচ্ছে না। তাহলে ইভান কি যাবে না? ভাবতেই কথার মনটা খারাপ হয়ে গেল। এতক্ষণ শিক্ষা সফর নিয়ে মনের মধ্যে যত আনন্দ কাজ করছিল, সবই যেন এক নিমিষেই উড়ে গেল। একটু পরই গাড়ি ছাড়বে, কিন্তু এখনো ইভানের দেখা নেই। হঠাৎ শেষ মুহূর্তে কথাদের গাড়িতে এসে উঠল ইভান। ইভানকে দেখেই কথার ঠোঁটে হাসি ফুটে উঠল। এতক্ষণ কথার চুপসে থাকা মুখটা উজ্জ্বল হয়ে গেল। স্যার, আসলে আমি দেরিতে এসেছি তো, আমাদের গাড়িতে জায়গা নেই, তাই আমাকে এই গাড়িতে পাঠানো হয়েছে। স্যারের অনুমতি নিয়ে সবার পেছনের সিটে গিয়ে বসলো ইভান। কথা মধ্যে সিটে জানালার পাশে বসেছে। যদিও পিছনের সিট থেকে কথাকে দেখা যায় না, কিন্তু তবুও দুজন এক গাড়িতেই আছে, এটা ভেবে ইভানের শান্তি। কত কষ্ট করে এই গাড়িতে এসেছে ইভান। ওই গাড়ির সিট ফিল আপ করার জন্য নিজের কাছ থেকেও 3-4 জনের শিক্ষা সফরে যাওয়ার টাকা দিয়েছে। আর দেরিতে আসার কারণও এটাই, ওই গাড়ি ফিল আপ হবে, তারপরও কথাদের গাড়িতে এসে উঠবে। ইভান বারবার নিজের সিট থেকে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। না, কথার দেখা পাওয়া যাচ্ছে না। কথার পাশেই আবার কবির বসা, এর জন্য কিছু বলাও যাচ্ছে না। ইভানের মনটা বড্ড আনচান আনচান করছে। কি করা যায়? এর মধ্যে ইভানের মনকে একটু শান্তি দেওয়ার জন্য গাড়িটা লাঞ্চের উদ্দেশ্যে থামলো 30 মিনিটের জন্য।
একটা মোটামুটি রেস্তোরাঁয় সবাই ঢুকেছে লাঞ্চের জন্য। কবির আর কথা যে টেবিলে খেতে বসেছে, ইভানও দৌড়ে গিয়ে সেই টেবিলের এক সিট দখল করে বসে পড়ল। আরে ইভান না? হুম, আমাদের গাড়িতে সিট পাইনি তো, তাই তোদের গাড়িতেই আসলাম। যাক, ভালো হয়েছে। এই জুনিয়র ছেলে, মেয়েদের সাথে খুব বোরিং লাগছিল। কথা খাচ্ছে আর আর চোখে ইভানকে দেখেছে। সরাসরি তাকালে কবির আবার কি না কি ভাবে, হয়তো কিশোরী বয়সে বা প্রথম প্রেমে মনে ভয়, ডর, খুঁতখুঁতুনিটা একটু বেশিই থাকে। ইভান খাচ্ছে আর বারবার কথার দিকে তাকাচ্ছে। ব্যাপারটা কবিরের চোখও এড়ায়নি। এড়াবে কিভাবে? ইভান তো খাচ্ছে কম, কথার দিকে তাকিয়ে আছে বেশি। এমন ভাবে ড্যাব ড্যাব করে বারবার তাকিয়ে থাকলে তো যে কারো চোখে পড়বেই। কিরে, ওর দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? কবিরের কথায় ইভান থতমত খেয়ে গেল। ইভান আমতা আমতা করে বলে, না, আসলে মেয়েটাকে চিনতে পারিনি তো। দেখলাম বাসেও একসাথে বসেছিস, আর তোর চেহারার সাথেও মিল আছে, তাই আর কি। কবির একটা হাসি দিয়ে বলল, আরে ও আমার ছোট বোন কথা। আমার যেহেতু বোন, তোরও বোন মনে করতে পারিস। কবিরের কথায় কথার আর ইভানের একসাথে বিষম খাওয়া খাওয়ার উপক্রম। কি বলল বোন? কথা চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। বউকে বোন বানানোর কোনো ইচ্ছে নেই আমার। খাওয়া দাওয়া শেষে কবির একটু ওয়াশরুমে গেছে, এই তো সুযোগ। আর সুযোগের সদ্ব্যবহার করতে ইভান খুব ভালোভাবে জানে। ইভানের কথা সামনাসামনি বসে আছে, কবির না থাকলেও চারদিকে সব স্যার আর অন্যান্য স্টুডেন্টরা, তাই কবির উঠে গিয়ে কথার পাশেও বসতে পারছে না। আর কথা শুধু বারবার আর চোখে তাকিয়ে ইভানকে দেখছে। এখন সরাসরি দেখতে পারো, আর চোখে তাকাতে হবে না। তোমার ওই হিটলার ভাইটা এখন আর নেই। ইভানের কথাই কথা বেশ লজ্জা পেয়ে গেল। আর পাবেই না বা কেন? এই প্রথম ওকে কোনো ছেলে এমনভাবে বলেছে। আর ইভান না হয় দেখেছে কথাকে আর চোখে তাকাতে, সেটা আবার এভাবে সামনাসামনি বলার কোনো মানে আছে নাকি? টেবিলের নিচ থেকে হাত বাড়াও। কথা ভ্যাবলার মতো ইভানের দিকে তাকালো। উফ, ওভাবে না তাকিয়ে টেবিলের নিচ থেকে হাত বাড়াও। কথার কিছু না বলে টেবিলের নিচ থেকে হাত বাড়ালো। ইভান টেবিলের নিচ থেকে একটা কিটক্যাট আর একটা চিরকুট কথার হাতে দিল। এর মধ্যে কবিরও ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। কথার সাথে সাথে চকলেট আর চিরকুটটা নিয়ে হাতটা সরিয়ে নিল। চিরকুটটা আর পড়া হলো না। যদি কোনোভাবে চিরকুটটা কবিরের কাছে ধরা পড়ে যায়, থাক বাবা, কোনো রিস্ক নিয়ে লাভ নেই। তাই কথা চিরকুট আর কিটক্যাট ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখলো। চল, গাড়ি ছেড়ে দিবে। হ্যালো, চলো। এবার কথাকে নিয়ে কবির পিছনের একটা সিট খালি করে ইভানের কাছে বসলো। ইস, এই তো মেঘ না চাইতেই জল। আগে বুঝলে তো বাসে উঠেই আগে কবিরের কাছে গিয়ে বলতাম আমি তোদের সাথেই বাসে উঠেছি। কিন্তু সমস্যা হলো ইভান আর কথার মাঝখানে কবির বসেছে। কি একটা ঝামেলা! কথার দিকে তাকাতে গেলেও কবিরের চোখ পড়ে, কবির দেখে নাই। ইভান অসহায়ের মতো মুখ করে কবিরের দিকে তাকিয়ে আছে। আর কথা ইভানের মুখ দেখে মিটিমিটি হাসছে। অবশেষে সবাই কক্সবাজার পৌঁছালো। কক্সবাজার পৌঁছেই যে যার হোটেল রুমে চলে গেল। এখানে যেহেতু ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা হোটেল রুমের ব্যবস্থা করা হয়েছে, তাই কবির আর ইভান কথাকে ছেড়ে অন্য রুমে চলে গেল। কথা রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল। এত লং জার্নি কথা এর আগে করেনি, তাই ক্লান্তিতে ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগেনি। এদিকে ইভান এসে ফ্রেশ হয়ে না ঘুমিয়েই কথার রুমের সামনে ঘুরঘুর করছে। কখন কথা বের হবে একটু দেখতে পাবে, কিন্তু কথা তো কথাই, তার কোনো দেখা সাক্ষাৎ নেই। সে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বিকাল 4টা, কথার এখনো ঘুম ভাঙেনি। কথার বান্ধবী লাবণী কয়েকবার ওকে ডেকে গেছে, তার কোনো হুঁশই নেই। এদিকে সবাই ঘুরতে বের হবে, কিন্তু কথার কোনো দেখা নেই। কথা কোথায়? এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে ভাইয়া, অনেকবার ডেকেছি, উঠছেই না। আচ্ছা, তোমরা যাও, আমি দেখছি। এই তো কবির সাথে ইভানও কথাদের রুমে ঢোকার সুযোগ পেয়েছে। রুমে ঢুকে ইভানের চোখ জোড়া আটকে গেল কথার ঘুমন্ত মুখশ্রীর উপর। ঘুমালেও কোনো নারীকে এত মায়াবী লাগে জানা ছিল না ইভানের। কবির কথাকে ঘুম থেকে ওঠানোর জন্য ডেকেই যাচ্ছে। ইভানের ইচ্ছে করছে কবিরকে বলতে, থাক, ডাকিস না, ও ঘুমাক না, আর আমি বসে বসে দুই চোখ ভরে দেখি ওকে। কিন্তু সে অধিকার আর কোথায়? এই কথা, এই কথা, ওঠ। সবাই ঘুরতে বের হয়েছে, তুই যাবি না? আর একটু ঘুমোতে দে না ভাইয়া। বলে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আবার ঘুমের মনোযোগ দিল। কথার ঠোঁট উল্টানো দেখে ইভানের খুব হাসি পাচ্ছে।
কেমন পিচ্ছি পিচ্ছি লাগছে কথাকে। পিচ্ছিই তো, ইভানের পিচ্ছি বউ। ভাবতেই ইভানের ঠোঁটের কোণে সূক্ষ্ম এক চিলতে হাসি ফুটে উঠল। কথাকে কোনোভাবেই উঠাতে না পেরে কবির কথার হাত ধরে টেনে উঠিয়ে বসিয়ে দিল। কথা চোখ বন্ধ করে বলল, ভাইয়া ডিস্টার্ব করিস না তো, যা এখান থেকে, বলে আবার ঘুমিয়ে পড়ল। কবির এবার কথাকে কোলে নিয়ে ওয়াশরুমে ছেড়ে আসলো। ফ্রেশ হয়ে 5 মিনিটের মধ্যে বের হবি, না হয় তোকে আজ সারা রাত এই ওয়াশরুমের মধ্যে অন্ধকারে আটকে রাখবো। অন্ধকারের কথা শুনেই কথার অন্তরাত্মা কেঁপে উঠল। কথা অন্ধকার ভীষণ ভয় পায়। অন্ধকারে থাকলে ওর মনে হয় ওর আশেপাশে ভূত আছে, তারা ওকে ধরে খেয়ে ফেলবে। না না না, আমি এখনই ফ্রেশ হয়ে বের হচ্ছি। বাবা, তোর বোনের যা ঘুম! ওর ঘুম ভাঙাতে সকাল হতে আমি, মা আর বাবাকে যুদ্ধে নামাতে হবে। কে জানে কোন হতভাগার সাথে ওর বিয়ে হবে। ওর ঘুম ভাঙাতে ভাঙাতেই তার জীবন কয়লা কয়লা হয়ে যাবে রে। সেই হতভাগাটা আমি হব ইনশাল্লাহ। আর আমি আমার কঠু রানীর ঘুম ভাঙাবই না। ও ঘুমাবে আর আমি পাশে বসে তাকিয়ে তাকিয়ে আমার কঠু রানীর ঘুমন্ত মায়াবী মুখশ্রী দর্শন করব। কিছু বললি? কই না তো। আচ্ছা, তোর বোন কি অন্ধকারে ভয় পায়? ভীষণ। সমুদ্র সৈকতে বালির উপর হেঁটে বেড়াচ্ছে কথা। চোখে লেগে আছে সূর্যের আলোর মতো ঝলমলে হাসি, আর দূর থেকে মুগ্ধ একজোড়া নয়নের সাক্ষী। কথা সমুদ্রের পানি ছিটিয়ে দিচ্ছে ওর বান্ধবীদের গায়ে, আর একটু পর পর খিলখিল করে হেসে উঠছে। ইভান তো এই হাসিতেই বেহুশ। প্রতিবারই কথার এই খিলখিল করা হাসি ইভানের হার্টের গতিবিধি বাড়িয়ে দেয়। কবিরও কাছাকাছি নেই। কবির একটু দূরেই ওর বন্ধুদের সাথে মেতে উঠেছে। এখানে আসা সবাই সমুদ্রের পানিতে মেঠে উঠেছে, শুধু একজন ছাড়া। অবশ্য সে সমুদ্র দেখবে কখন? তার সামনে তো তার এক সমুদ্র ভালো লাগার মানুষটা দাঁড়িয়ে আছে। তাকে দেখেই তো তার শান্তি। তার ওই হাসিতে ইভানের বুকে যতটা প্রশান্তি দিয়ে যায় তা দিতে পারে না এই সমুদ্রের ঢেউগুলো। এই ভান, ওখানে দাঁড়িয়ে কি করছিস? এখানে আয়, সবাই কত সুন্দর আনন্দ করছে, আর তুই ওখানে একা একা দাঁড়িয়ে আছিস। আমার আনন্দ হয়েছে। বলেই কথার দিকে ইশারা করতে গিয়ে দেখে কথা নেই। কোথায় গেল মেয়েটা? এই তো এইমাত্র এখানে ছিল, হঠাৎ কোথায় উধাও হয়ে গেল। সবাই তো এখানে আছে, শুধু কথাই নেই। আশেপাশে সব জায়গায় কথাকে খুঁজে দেখেছি, ইভান কোথাও নেই। তবে কি কথা সমুদ্রের পানিতে ভেসে গেল? না না, এটা হতে পারে না। কথা আছে, এখানেই আছে। ইভান পাগলের মতো কথাকে খুঁজছে, কথা কোথাও নেই। কারো কাছে জিজ্ঞেসও করতে পারছে না, যদি আবার কিছু মনে করে। আসলে এই বয়সে ভালোবাসাটা মনে হয় এমনই। এই বয়সের ভালোবাসাটা হয়তো ভয়, ভালো লাগা, অভিমান, ইতস্তত বোধ, সবকিছুর সংমিশ্রণে। তাই হয়তো নিজের মনের কথাটা চাইলেও অনায়াসে কাউকে বলা যায় না। মনের মধ্যে খুব ইতস্তত বোধ কাজ করে। ইভানের অবস্থাও তেমনি। কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না, আর চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। ভয় হচ্ছে খুব, হারিয়ে ফেলার ভয়। বয়স হয়তো আবেগের, তবে এটা কথার প্রতি ইভানের আবেগ কিনা জানে না। শুধু জানে কথাকে ছাড়াও থাকতে পারবে না, বাঁচতে পারবে না কথাকে ছাড়া। কথাকে খুঁজতে খুঁজতে অবশেষে একটা ঝিনুকের দোকানে কথার দেখা মিলল। দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন কিনছে, আর ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি একটা হাসি। কিন্তু এই হাসিও এই মুহূর্তে ইভানকে কাবু করতে পারবে না। তার মাথাটা এই মুহূর্তে প্রচণ্ড গরম। ঝিনুকের দোকানেই যখন আসার ছিল কাউকে নিয়ে আসতো, অন্তত কাউকে বলে যেত। ইভান কথার কাছে গিয়ে চিৎকার করে বলল, সমস্যা কি তোমার? কাউকে কিছু না বলে এখানে এসেছিলে কেন? জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি। অবশ্য তোমার তাতে কি, যখন যা খুশি তাই করো। এখানে কি তোমার যে কাউকে না জানিয়ে আসতেই হবে? কথা তাকিয়ে দেখে চারপাশের লোকজন ওর দিকে কেমন করে তাকিয়ে আছে। ভীষণ অস্বস্তি লাগছে, অভিমান হচ্ছে খুব। ইভান ওকে এতগুলো মানুষের মধ্যে এমনভাবে বলতে পারলো? ওর জন্যই তো কাউকে না বলে এখানে এসেছে। কান্না পাচ্ছে খুব ওর। কথা ইভানের হাতের মুঠোয় কিছু একটা দিয়ে হনহন করে চলে গেল। ইভান হাতের মুঠো খুলে দেখে একটা শামুক, যার উপর লেখা ইভান প্লাস কথা। শামুকটা দেখে ইভানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনের মধ্যে বয়ে গেল এক রাশ প্রশান্তির হাওয়া। কিন্তু এদিকে কথা তো রেগে বোম হয়ে গেছে। ইভান আসার সময় কতবার কথাকে ডেকেছে, সে কোনো পাত্তাই দেয়নি। উল্টো এমনভাবে চলে এসেছে যেন তার আশেপাশে কারো অস্তিত্বই নেই। কক্সবাজার যে কয়দিন ছিল, কথা আর ইভানের সাথে কথা বলেনি।
আর ইভান সে কথার রাগ ভাঙানোর মতো কোনো সুযোগই পায়নি। যখনই সে কথার দেখা পেয়েছে, হয় কথার সাথে তার বান্ধবী ছিল, না হয় কবির। কক্সবাজার থেকে ফিরে একদিন কথার স্কুল বন্ধ ছিল, তাই সেদিন আর কথার সাথে ইভানের দেখা হয়নি। কথা প্রতিদিন স্কুলে একা একাই যাওয়া আসা করে। এদিকে ওর কোনো বান্ধবীদের বাসাও নেই, আর কবিরের সকালে তাড়াতাড়ি প্রাইভেট থাকে, আর কলেজও কথার ছুটির আগে ছুটি হয়, তাই কথা প্রতিদিন একা একাই যাওয়া আসা করে। আর ইভান কথার সাথে দেখা করার জন্য প্রতিদিন এই সুযোগটাই কাজে লাগায়। আজও কথার জন্য দাঁড়িয়ে আছে ইভান। তারপর আবার কথার রাগ ভাঙাতে হবে। কথা আসতেই ইভান বলল। কথা যেন শুনেও না শোনার ভান ধরে চলে যাচ্ছিল। ইভান পেছন থেকে কথার হাত টেনে ধরল। এ কি, আপনি আমার হাত ধরেছেন কেন? হাত ছাড়ুন বলছি। ইভান হাতটা ছেড়ে দিয়ে বলল,